পৃষ্ঠা ১৭৩ 5.2 আত্মীয়ের শ্রেণী বিভাগ সম্পর্কের মাত্রা অনুযায়ী ক্লাসিফিকেশন অফ কিন অন দ্য বেসিস অফ দ্য ডিগ্রি অফ রিলেশনস। নৃতত্ত্বের আলোচনায় আত্মীয়গণের সম্পর্কের গভীরতা, দূরত্ব বা নৈকট্যের ভিত্তিতে তাদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলি হল প্রথম শ্রেণীর আত্মীয় প্রাইমারি কিনস, দ্বিতীয় শ্রেণীর আত্মীয় সেকেন্ডারি কিনস এবং তৃতীয় শ্রেণীর আত্মীয় টারটিয়ারি কিনস। 1. প্রথম শ্রেণীর আত্মীয়। কোনো ব্যক্তি একটি একক পরিবারের সদস্য হিসাবে পরিবারস্থ অন্যান্যদের যাদেরকে আত্মীয় হিসাবে দেখেন তারা এই শ্রেণীর আত্মীয়, যথা স্বামী স্ত্রী, পিতা পুত্র, মাতা পুত্র, বাবা মেয়ে, মা মেয়ে, অগ্রজ অনুজ, অগ্রজা অনুজা এবং ভাই বোন। 2. দ্বিতীয় শ্রেণীর আত্মীয়। ওই একক পরিবারের বাইরে প্রথম শ্রেণীর আত্মীয়দের প্রথম শ্রেণীর আত্মীয়রা হল ওই ব্যক্তির কাছে দ্বিতীয় শ্রেণীর আত্মীয়, যথা মায়ের ভাই, ভাইয়ের স্ত্রী ইত্যাদি। 3. তৃতীয় শ্রেণীর আত্মীয়। আবার ওই ব্যক্তির প্রথম শ্রেণীর আত্মীয়দের দ্বিতীয় শ্রেণীর আত্মীয়রা হল ওই ব্যক্তির কাছে তৃতীয় শ্রেণীর আত্মীয়, যথা স্ত্রীর ভাইয়ের ছেলে, বোনের স্বামীর ভাই প্রভৃতি। উদাহরণ হিসেবে বলা যায়, রামবাবুর স্ত্রী প্রথম শ্রেণীর আত্মীয়, স্ত্রীর ভাই দ্বিতীয় শ্রেণীর আত্মীয়, স্ত্রীর ভাইয়ের ছেলে তৃতীয় শ্রেণীর আত্মীয়। 5.3 বিভিন্ন আনুষঙ্গিক পরিভাষা। সাম টার্মস। লিনিয়েজ। এটি হলো এমন একটি আত্মীয়তার সম্পর্ক ভিত্তিক দল যা পিতা বা মাতা যে কোনো একটি বংশধারার ভিত্তিতে গঠিত হয়, যেমন ভারতীয় গ্রামীণ সমাজের যৌথ পরিবার হল প্যাট্রিলিনিয়েজ। খ. সিব। এসআইবি সিব হল এমন একটি পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক দলের সমষ্টি যার সদস্যরা প্রত্যেকেই বিশ্বাস করে তারা যেন কোনো নির্দিষ্ট পিতা বা মাতা থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু তাদের পক্ষে পূর্বপুরুষদের সাথে যুক্তিসঙ্গতভাবে বংশানুক্রমিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হয় না। গ. ক্ল্যান বা গোত্র। গোত্র হল এমন একটি আত্মীয়তার সম্পর্ক ভিত্তিক দল যা প্রায় শিবের অনুরূপ। গোত্রের সদস্যরা পরস্পর রক্তের সম্পর্কে আবদ্ধ বলে বিশ্বাস করলেও তাদের ওই পূর্বপুরুষ এত দূরের ব্যক্তি যে তিনি প্রায় রূপকথা বা উপকথার চরিত্রেও পরিণত হয়েছেন। প্রতিটি গোত্রই বহির্বিবাহকারী। ঘ. ফ্যাক্টরি। PHATRY। কোন কারণে কোনো গোত্রের বিভিন্ন দলগুলি সম্মিলিতভাবে একটি একক দল গঠন করলে তখন তাকে ফ্যাক্টরি বলে। ও. মৈত্রী। MOIETY। দুটি প্রধান গোত্র যখন মিলিত হয়ে একটি সংগঠনের সৃষ্টি করে তখন তাকে মৈত্রী বলে। এগুলি বহির্বিবাহকারী সংস্থা। পৃষ্ঠা ১৭৪। সাধারণত আদিম অধিবাসী সমাজসমূহে কিছু কিছু ফ্যাক্টরি ও মৈটি নামক আত্মীয়তার সম্পর্ক ভিত্তিক দল দেখা যায়। 5.4 আত্মীয়তার রীতি। কিনশিপ ইউজেজ।
আত্মীয়তা সম্পর্ক বলতে এক নিবিড় সম্পর্কের জালকে বোঝায়। এই সম্পর্কের জাল তার সদস্যদের কাছাকাছি টেনে আনে, তৈরি করে এক গভীর সম্পর্কের বাতাবরণ। আত্মীয় সম্পর্কের ব্যাপ্তি এত সুদূর প্রসারিত যে সংস্কৃতে একটি কথা বলা হয়, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবীর সকলেই তোমার আত্মীয়। এই আত্মীয়তা বন্ধনের হাত ধরেই আসে সামাজিক সম্পর্ক বন্ধন, যার দ্বারা সমাজে ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়। সামাজিক বন্ধনের ভিত যার উপর প্রতিষ্ঠিত, সেই আত্মীয়তা বন্ধন যাতে চট করে নষ্ট না হয় বা তার সুশৃঙ্খল অবস্থাটা যাতে বজায় থাকে, তার জন্য আত্মীয়দের পারস্পরিক আচরণ কেমন হওয়া উচিত, তার জন্য নানা প্রকার আচরণবিধি সমাজে প্রচলিত আছে। এই আচরণবিধিগুলি আছে বলেই আমাদের আত্মীয়তা সম্পর্ক বিশৃঙ্খল হয়ে পড়ে না, ফলে সামাজিক বন্ধনও ঠিক থাকে। কার সাথে কি আচরণ করা উচিত তা আমরা জেনে ঠিকমতো পালন করার চেষ্টা করি, না করলে তিরস্কৃত হই। কোনো কোনো সমাজে আত্মীয়দের আচরণবিধির ওপর বিশেষ জোর দেয়া হয় এবং সেগুলির কঠোর পালনের ওপরও দৃষ্টি রাখা হয়। সমাজ ভেদে আত্মীয়দের আচরণবিধি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে সমস্ত আচরণবিধি পারস্পরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত, সেগুলি হল প্রথম শ্রেণীর অন্তর্গত, এবং আদব কায়দা সম্পর্কিত আচরণবিধিগুলি হল দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত। প্রথম শ্রেণীর অন্তর্গত আচরণবিধির মধ্যে উল্লেখযোগ্য হল সন্তানের প্রতি তার পিতামাতার যে আচরণবিধি, অথবা বয়স্ক পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কিত যে আচরণবিধি। দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত আচরণবিধিগুলি নানা প্রকারের হয়। এগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। 1. সশ্রদ্ধ আচরণবিধি, রুলস অফ ডিফারেন্স। অধ্যাপক করের মতে আমাদের আত্মীয়দের মধ্যে অনেকেই আছেন যারা বয়সে বা পদমর্যাদায় আমাদের চেয়ে অনেক বড়। সেই সকল আত্মীয়দের প্রতি সশ্রদ্ধ আচরণই শোভনীয়। এদের পদধূলি না নেয়া বা তাদের সামনে অশালীন কোনো আচরণ প্রদর্শন রীতিবহির্ভূত কাজ। এই রীতি অনুযায়ী কাজ না করলে আমরা তিরস্কৃত হই। প্রত্যেক সমাজেই এমন কিছু সশ্রদ্ধ আচরণের রীতি আছে। 2. এড়িয়ে চলার রীতি, রুল অফ অ্যাভয়েডেন্স। এড়িয়ে চলার রীতিটি প্রায় প্রত্যেকটি সমাজেই প্রচলিত আছে। সাধারণত দুই বিপরীত লিঙ্গের সদস্যদের মধ্যে এই রীতি দেখা যায়। এই ক্ষেত্রে এমন কিছু কিছু আত্মীয়তা সম্পর্ক আছে যে সেই সম্পর্কে সম্পর্কিত ব্যক্তিরা সামাজিক সংস্পর্শ ও যোগাযোগের ক্ষেত্রে পরস্পরকে এড়িয়ে চলেন, এবং এই এড়িয়ে চলাটাই রীতি। উদাহরণ হিসাবে বলা যায়, উকাফিরদের মধ্যে দেখা যায় একজন জামাই তার শ্বশুর বা শাশুড়ির মুখদর্শন করতে পারেন না। আবার কোনো সমাজে একজন জামাই যতদিন না তার কোনো সন্তান হয় ততদিন পর্যন্ত শাশুড়ির মুখদর্শন করেন না। আমাদের বাঙালি সমাজে এবং হিন্দু সমাজে এমন অসংখ্য উদাহরণ আছে যার দ্বারা এই আচরণবিধির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। হিন্দু সমাজে একজন শ্বশুর বৌমাকে, শাশুড়ি জামাতাকে, ভাসুর ভাতৃবধূকে, বধূ মামা শ্বশুরকে পারতপক্ষে এড়িয়ে চলেন। এ জাতীয় রীতিটি কি কারণে কবে উৎপত্তি হয়েছিল তা ঠিক বলা যায় না, তবে সম্পর্কের জটিলতা বৃদ্ধির আশঙ্কা দূরীকরণে এর ভূমিকা থাকলেও থাকতে পারে। আবার নৃতাত্ত্বিক জর্জ পিটার মারডক মনে করেন এই জাতীয় রীতি নিষিদ্ধ সম্পর্কের সামাজিক নিষেধটি বজায় রাখার উদ্দেশ্যে তৈরি হয়েছে। 3. রসিকতা করার রীতি, রুলস অব জোকিং।
এই জাতীয় রীতিতে আত্মীয় সম্পর্কে আবদ্ধ ব্যক্তিগণ একে অন্যের সাথে ঠাট্টা ইয়ার্কি ফাজলামি করে থাকেন। এগুলির মাধ্যমে মজা করা হয়ে থাকে। সাধারণত দাদু নাতনি, জামাইবাবু শালিকা, দেবর বৌদি এদের মধ্যে এই আচরণ রীতি দেখা যায়। উদাহরণ হিসাবে বলা যায়, সাধারণত হিন্দু সমাজে দাদু তার নাতনিকে ঠাট্টা করে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে। এই ব্যাপারটি ওড়িশার ওরাও ও মধ্যপ্রদেশের বৈগাদের মধ্যে ভীষণ প্রচলিত আছে। আবার জামাইবাবু শালিকা বা দেবর বৌদির মধ্যেও ঠাট্টার পৃষ্ঠা 175 আলোচনাটি বিভিন্ন প্রসঙ্গে হতে হতে কোনো কোনো সময় যৌন বিষয়কও হয়ে থাকে। এ প্রসঙ্গে একটি মজার উদাহরণ পাওয়া যায় ফিজি দ্বীপপুঞ্জে আদিবাসীদের মধ্যে। এক্ষেত্রে একজন জামাই তার শ্বশুরের সাথে ভীষণ খোলামেলা বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে ও যা খুশি জিজ্ঞাসা করতে পারে। এমনকি মজা করার জন্য শ্বশুরবাড়ির কিছু দ্রব্য ভাঙতে বা নষ্ট করতে পারে। শ্বশুর অবশ্য এ জাতীয় আচরণের জন্য প্রস্তুত থাকে। ঠিক কবে বা কি কারণে এই জাতীয় আচরণ রীতি তৈরি হয়েছিল তা জানা যায়নি। তবে বলা হয় যে এ জাতীয় রীতির মাধ্যমেই ব্যক্তি তার নানা প্রকার অবদমিত অনুভূতি ও আবেগকে পরিহাসের মাধ্যমে সমাজ স্বীকৃত উপায়ে নিবৃত্ত করে। আবার কেউ বলেন এ জাতীয় রীতি ঠাট্টায় নিযুক্ত ব্যক্তিগণ বর্গের মধ্যে সম্পর্কের গভীরতা এনে দেয়। 4. টেকনোনিমি, TEKNONYMY। সামাজিক নৃতত্ত্ববিদ টাইলার সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। এই রীতি অনুযায়ী কোনো বিবাহিত নারী বা পুরুষকে তার স্বামী বা স্ত্রী নাম ধরে না ডেকে সন্তানের সাথে সম্পর্কের সূত্র ধরে ডাকেন। উদাহরণ সহযোগে বিষয়টি আরও সুস্পষ্ট হয়। সনাতন হিন্দু সমাজে স্ত্রীগণ তাদের স্বামীর নাম মুখে উচ্চারণ করেন না। তারা তাদের স্বামীকে মিনুর বা রঘুর বাবা এই সম্বোধনে ডেকে থাকেন। এক্ষেত্রে সন্তান স্বামী স্ত্রী এই দুই আত্মীয়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। 5. অ্যামিটেট, AMITATE। কোনো কোনো সমাজে এমন রীতি আছে যেখানে মার থেকে বাবার বোন, পিসিমা অধিক মর্যাদা সম্মান পেয়ে থাকেন। এটি বিশেষ করে পলিনেশিয়ার কোং, নীলগিরির টোডা সম্প্রদায়ের মধ্যে বেশি মাত্রায় দেখা যায়। পিতৃতান্ত্রিক সমাজেই এই রীতির প্রচলন বেশি। টোডাদের ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে সদ্যজাত শিশুর নামকরণের ব্যাপারে পিসিমার ভূমিকা পিতামাতার চেয়েও বেশি। 6. অ্যাভাঙ্কুলেট, AVUNCULATE। এটি মাতৃতান্ত্রিক সমাজেই বেশি দেখা যায়। এক্ষেত্রে অন্যান্য আত্মীয়দের চেয়ে কোনো ব্যক্তির কাছে তার মামাকে অধিক গুরুত্ব দেয়া হয়। অন্যভাবে বলা যায়, এক্ষেত্রে ভাগ্না ভাগ্নিদের জীবনে তাদের মামার ভূমিকাকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দেয়া হয়। 7. কনভেড। এই জাতীয় রীতিটি ভারতের টোডা ও খাসি উপজাতিদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায়। এই রীতিটি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ। এই রীতি অনুযায়ী যখন কোনো স্ত্রী সন্তান সম্ভবা হন তখন তার যা যা করণীয়, যে খাদ্য তার গ্রহণ করা উচিত, যে যে নিষেধাজ্ঞা পালনীয়, সে সবগুলি স্ত্রীর পাশাপাশি স্বামীও নিঃস্বার্থভাবে পালন করে থাকেন। স্বামী এ সময়টা তার দৈনন্দিন কাজকর্ম থেকে সরে গিয়ে ভীষণ রকম স্ত্রীর সহমর্মী হয়ে ওঠেন। 6. অর্থনৈতিক প্রতিষ্ঠান, ধারণা, ইকোনমিক ইনস্টিটিউশনস, কনসেপ্ট। মানুষ শুধুমাত্র সামাজিক জীব নয়, তাকে অর্থনৈতিক জীবও আখ্যা দেয়া যেতে পারে। মানুষ তার পার্থিব প্রয়োজন পূরণের জন্য সম্পদ উৎপাদন, বন্টন ও ভোগ করে। যে সকল কার্যপ্রণালী বা পদ্ধতিকে আশ্রয় করে সে এগুলি করে থাকে সেগুলি হল অর্থনৈতিক প্রতিষ্ঠান।
অর্থাৎ মানুষ তার খন্নিবৃত্তির তাড়নায় সম্পদকে ঘিরে যা কিছু করে থাকে সেসবগুলিকেই অর্থনৈতিক প্রতিষ্ঠান বলা হয়। মানুষের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির ওপর নির্ভর করে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা, আবার সেই অর্থনৈতিক ব্যবস্থার বিকাশের ওপর নির্ভর করে সামগ্রিক সমাজ ব্যবস্থা নির্ভর করে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে মানুষের আচার আচরণ ও পারস্পরিক সম্পর্ক অনেকাংশে নির্ধারিত হয়। ফলে সমাজতত্ত্বের আলোচনা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির আলোচনাকে বাদ দিয়ে হতে পারে না। পৃথিবীতে মানুষ যেদিন থেকে এসেছে তখন থেকেই অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি। অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ অনুযায়ী সমাজ ব্যবস্থাও পরিবর্তিত হয়েছে। প্রথমে মানুষের অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ ছিল খাদ্য সংগ্রহ ও পশু শিকার। তখন সমাজ ছিল আদিম সমাজ। ক্রমে অর্থনীতি কৃষি থেকে আধুনিক শিল্পে পরিণত হওয়ার পাশাপাশি সমাজও ক্রমে কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক সমাজে পরিণত হয়েছে। অর্থাৎ মানুষের সমাজ ব্যবস্থার সাথে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ ওতপ্রোতভাবে জড়িত। অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিবর্তনের সাথে তাল রেখে সমাজেরও বিবর্তন সূচিত হয়েছে। পৃষ্ঠা 176। সমাজতত্ত্বের আলোচনায় অর্থনৈতিক প্রতিষ্ঠানের আলোচনা বিভিন্ন সমাজতাত্ত্বিকদের রচনায় ঘুরে ফিরে এসেছে। আসলে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ বা আচার আচরণ সামাজিক আচরণেরই অংশবিশেষ। ফলে অর্থনৈতিক কার্যাবলীর পর্যালোচনাকে বাদ দিয়ে সমাজ সম্পর্কে আলোচনা অসম্পূর্ণ। সে কারণেই বহু সমাজতাত্ত্বিক সমাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের আলোচনা করতে গিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহকে টেনে এনেছেন। এ ব্যাপারে দার্শনিক কার্ল মার্কস হলেন অন্যতম। তিনি সমাজ ব্যবস্থার মুখ্য নিয়ামক হিসাবে অর্থনীতির কথাই বলেছেন। এছাড়াও এমিল ডুরখেইম তার ডিভিশন অফ লেবার রচনায়, ম্যাক্স ওয়েবার তাঁর দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে, ভিলফ্রেডো প্যারেটো তাঁর সার্কুলেশন অফ এলিট রচনায় এ প্রসঙ্গে আলোকপাত করেছেন। 6.1 অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ, জীবিকার উপায়, টাইপস অফ ইকোনমিক সিস্টেম, মিনস অফ সাবসিস্টেন্সেস। মানুষের জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থা কোনো সমাজে সরল প্রকৃতির, আবার কোথাও জটিল প্রকৃতির। অর্থনৈতিক প্রণালীর ওপর ভিত্তি করে অর্থ ব্যবস্থাকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। এগুলি হল: 1. সরাসরি ভোগভিত্তিক অর্থ ব্যবস্থা, ডাইরেক্ট অ্যাপ্রোপ্রিয়েশন ইকোনমি। এক্ষেত্রে খাদ্য সংগ্রহই ছিল মূল অর্থনৈতিক পদ্ধতি। মানুষ প্রকৃতি প্রদত্ত ভোগ্য দ্রব্যাদির কোনো রকম পরিবর্তন না ঘটিয়েই ভোগ করত। এ সময় মানুষের সঞ্চয় প্রবৃত্তি ছিল না। খাদ্য সংগ্রহের কারণে এ সময় মানুষ কিছু কিছু অস্ত্রশস্ত্র তৈরি করত। 2. পশুপালন অর্থব্যবস্থা, প্যাস্টোরাল ইকোনমি। মানুষ এ সময় নির্দিষ্ট কিছু জীবজন্তুকে পোষ মানানোর মাধ্যমে গৃহপালিত করে তুলল। গৃহপালিত জীবজন্তুগুলির সম্প্রদায়গত মালিকানারও সৃষ্টি হল এ সময়। 3. কৃষি অর্থব্যবস্থা, এগ্রিকালচারাল ইকোনমি। এই প্রথম মানুষ চাষবাস শিখল। চাষবাসকে কেন্দ্র করে স্থায়ী বাসস্থান, বসতি তৈরি হলো। জমি, কৃষির প্রয়োজনীয় সরল যন্ত্রপাতি, বসতি প্রভৃতিকে ঘিরে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটল। 4. হস্তশিল্প ভিত্তিক অর্থব্যবস্থা, হ্যান্ডিক্রাফট ইকোনমি। মানুষ ক্রমে অনুভব করল যে তার বস্ত্র, আসবাবপত্রাদি, যন্ত্রপাতি
গৃহ নির্মাণ প্রভৃতি তার আর একার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কাজে পারদর্শী হয়ে উঠল। শুরু হলো সরল শ্রম বিভাজন। ব্যক্তি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে প্রাকৃতিক সম্পদকে কাঁচামাল হিসাবে নিয়ে সেগুলিকে সরল কিছু যন্ত্রপাতি দিয়ে দ্রব্য সামগ্রীতে রূপান্তরিত করতে লাগলো। 5. শিল্পভিত্তিক অর্থব্যবস্থা, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। মূলত সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী থেকেই এই জাতীয় অর্থব্যবস্থা চালু হয়। এ জাতীয় অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি হল: ক. বৃহদায়তন কলকারখানা স্থাপন। খ. বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার। গ. মূলধনের প্রাধান্য। ঘ. উৎপাদিত দ্রব্যের বণ্টন ও সরবরাহের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বৃহদায়তন যন্ত্রপাতির ব্যবহার। চ. পণ্য অর্থনীতির মার্কেট ইকোনমির প্রবর্তন। ছ. মজুরভিত্তিক সংঘবদ্ধ শ্রমিক শ্রেণীর আবির্ভাব। জ. ব্যাপক শ্রম বিভাজন প্রভৃতি।